নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে এএনএম জিএনএম ক্লাস এন্ট্রান্স এক্সামিনেশন 2022-এর ক্লাস শুরু হয়েছে। আজকে আমরা জীবন বিজ্ঞানের সূচনা এবং কোষের থিওরি বেসটা আলোচনা করব। আমরা অলরেডি কোষ বিভাজন থেকে এমসিকিউ প্রশ্ন শুরু করেছিলাম, কিন্তু তোমাদের রিকোয়েস্টে তোমরা চাইছো যে থিওরিটিক্যাল ক্লাস হলে ভালো হয়, সেই জন্য আজ থেকে তোমাদের এখানে থিওরি ক্লাস শুরু হবে এবং প্রত্যেক চ্যাপ্টারটা থিওরি ক্লাস শেষ হওয়ার পর সেই চ্যাপ্টার উপর আমরা এমসিকিউ আলোচনা করে দেবো, ঠিক আছে। এবং এখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন থাকবে, তোমাদের আমি আগেই জানো এবং তোমরা এই কোষ বিভাজন সম্পর্কে কোষ বিভাজনের ক্লাসগুলো যদি না করে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কোষ বিভাজনের ক্লাসগুলো করে নিতে পারো। এছাড়া আমরা ভৌত বিজ্ঞানের পরিমাপ ও একক এই চ্যাপ্টার থিওরি এবং এমসিকিউ দুটো ক্লাসই কমপ্লিট করেছি, সেগুলো যদি না দেখে থাকো তোমরা দেখে নিও। এছাড়া তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, যার নাম হচ্ছে এএনএম জিএনএম WB 2022। এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারো। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, যখন আমরা এই বায়োলজি শুরু করব, এই বায়োলজি সম্পর্কে আমাদের কিছু জিনিস বেসিক জিনিস জেনে নিতে হবে, যেটা তোমাদের পরীক্ষায় আসে। তোমরা আমি যে কথাগুলো বলবো সেগুলো ভালো করে আগে শুনে নাও, ভালো করে বোঝার চেষ্টা করো, তারপর তোমাদের আমি নোট ডাউন করার সময় দেবো। দেখো, প্রথমে আসছে আমাদের এই বায়োলজি। বায়োলজি যখন শুরু হয়, প্রথমের দিকে এই বায়োলজির একটি ভাগ ধরা হতো, কি সেটা মাত্র শুধু জুলজি, ঠিক আছে। এই বায়োলজির একটি ভাগ প্রথমে ধরা হতো, সেটা হচ্ছে জুলজি। এবং এই বায়োলজি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ল্যামার্ক এবং স্নেইডেল। ল্যামার্ক এবং স্নেইডেল এই বায়োলজি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। এবং ভারতীয় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কারের পর থেকে যখন এখানে প্রমাণ হয়ে গেল যে উদ্ভিদেরও প্রাণ আছে, তখন তার পরেই কিন্তু এই বায়োলজির আরেকটি শাখা যুক্ত হলো, সেটা হলো বোটানি, অর্থাৎ উদ্ভিদ বিদ্যা, ঠিক আছে। তাহলে বায়োলজির প্রধানত দুটি ভাষা, একটা হচ্ছে জুলজি আর একটা হচ্ছে বোটানি। এবার জুলজি বোটানি জিনিসটা কি দেখো, যে দেখে নাও। জুলজি হচ্ছে যেখানে প্রাণীর সম্পর্কে আলোচনা করা হয়, সেই বিষয়টাকে বলা হয় জুলজি। এই জুলজিতে সাধারণত প্রাণীর সম্পর্কে এখানে আলোচনা করা হয়, এবং বোটানি হচ্ছে উদ্ভিদ সম্পর্কে এখানে আলোচনা করা হয়। এবার এখান থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। প্রথম হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন আসবে, খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে এ ফাদার অফ বায়োলজি, অর্থাৎ বায়োলজির জনক কাকে বলা হয়। তোমাদের উত্তর হয়ে যাবে অ্যারিস্টটলকে ফাদার অফ বায়োলজি বলা হয়, ঠিক আছে। অ্যারিস্টটলকে বলা হয় জীববিজ্ঞান বায়োলজির জনক। এবার তোমাদের প্রথমেই বললাম এই বায়োলজির প্রথমে একটি অংশ ছিল, সেটা হচ্ছে জুলজি। যদি বায়োলজির একটি অংশ প্রথমে ছিল জুলজি, সেক্ষেত্রে যখন বায়োলজির জনক অ্যারিস্টটল ছিল, তোমাদের এটাও মনে রাখতে হবে এই জুলজিরও জনক হচ্ছে অ্যারিস্টটল। বোঝা গেল? তাহলে বায়োলজি এবং জুলজি এই দুটোরই জনক হয়ে গেল অ্যারিস্টটল। পড়ে রইল কি আমাদের বোটানি। বোটানির জনক হচ্ছে থিওফ্রাস্টার। বোটানির জনককে থিওফ্রাস্টারকে বোটানির জনক বলা হয়। এবার দেখো, এই অ্যারিস্টটল এবং এই থিওফ্রাস্টার এই দুটো ব্যক্তি কিন্তু এই অ্যারিস্টটল জুলজির জন্য একটি বই লিখেছিলেন, এবং এই থিওফ্রাস্টার বোটানি রিলেটেড একটি বই লিখেছিলেন। এই বই দুটোর নামও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। অ্যারিস্টটল যে বইটি লিখেছিলেন জুলজি সম্পর্কে, সেটা হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমেলিয়া। তার নাম কি? হিস্টোরিয়া অ্যানিমেলিয়া। এবং থিওফ্রাস্টার যে বইটি লিখেছিলেন সেটার নাম হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরা। মনে থাকবে? তাহলে অ্যারিস্টটল যে বইটা লিখেছিল সেটার নাম হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমেলিয়া, এবং থিওফ্রাস্টার যে বইটা লিখেছিল সেটা হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। বোঝা গেল? এবার চলো দেখে নিই তোমাদের যে এইখান থেকে যে জিনিসগুলো আমি তোমাদের বললাম, সেগুলি তোমাদের জিস্ট আকারে এখানে আমি দিয়ে দিয়েছি। দেখো, প্রথমেই বললাম এই বায়োলজি, এটি দুটো ভাগ, একটা হচ্ছে জুলজি আর একটা হচ্ছে বোটানি। জুলজিকে কি বলা হয়? প্রাণীবিদ্যা, এবং বোটানিকে বলা হয় উদ্ভিদবিদ্যা। ক্লিয়ার জিনিসটা? এবার এই বায়োলজি কথাটি প্রথম নামকরণ কে করেছিলেন? বায়োলজি কথাটির নামকরণ করেছিলেন ল্যামার্ক এবং টেনিবিয়ার এই বায়োলজি কথাটির নামকরণ করেছিলেন। তারপরে চলে আসছি কি কেসকোগ্রাফ যন্ত্র। কেসকোগ্রাফ যন্ত্রকে আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু হচ্ছে কেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। পরেরটা কি বললাম? ফাদার অফ বায়োলজি। ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়? ফাদার অফ বায়োলজি বলা হয় অ্যারিস্টটলকে। পরের কি? ফাদার অফ জুলজি। ফাদার অফ জুলজিও বলা হয় অ্যারিস্টটলকে, বললাম তোমাদের। এবং ফাদার অফ বোটানি, ফাদার অফ বোটানি কাকে বলা হয়? থিওফ্রাস্টারকে বলা হয় ফাদার অফ বোটানি। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? তারপর হচ্ছে জুলজি সম্পর্কিত অ্যারিস্টটলের বইটার নাম কি? হিস্টোরিয়া অ্যানিমেলিয়া। এবং বোটানি সম্পর্কিত থিওফ্রাস্টারের বইটার নাম কি? হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? এবার দেখো, নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে মরফোলজি। মরফোলজি জিনিসটা কি সেটা তোমাদের জানতে হবে। মরফোলজি জিনিসটা হচ্ছে জীবদেহের বাইরের গঠন সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় মরফোলজি।
অর্থাৎ এই মরফোলজিতে তোমাদের জীবদেহের বাইরের গঠন সম্পর্কে আলোচনা করা হবে। তোমাদের এরকম ডাইরেক্ট প্রশ্ন চলে আসতে পারে, মরফোলজি কি? মরফোলজি হচ্ছে জীবদেহের বাইরের গঠন সম্পর্কে আলোচনার যে বিষয়টা, সেটাকে বলা হয় মরফোলজি। এবং অ্যানাটমি হচ্ছে জীবের আভ্যন্তরীণ গঠন, অর্থাৎ এই মরফোলজির উল্টোটা হচ্ছে অ্যানাটমি। মরফোলজি যে বাইরের গঠন এবং অ্যানাটমি হচ্ছে জীবদেহের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনাকে তোমাদের অ্যানাটমি বলে। এবার দেখো, এই যে বায়োলজি যখন শুরু করব, তোমাদের দুদিক থেকেই শুরু করা যায়। একটা হচ্ছে বোটানি দিক থেকে, আর একটা হচ্ছে জুলজি দিক থেকে। তোমাদের জুলজি দিক থেকে অর্থাৎ প্রাণীবিদ্যা থেকে তোমাদের বেশি প্রশ্ন আসবে, সেই হিসাবে আমি জুলজিটাই আগে শুরু করেছি। চলো, জুলজি জানতে গেলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সেল। সেল কি, অর্থাৎ কোষ কি? কোষ হচ্ছে ইট ইজ এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, অর্থাৎ জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কি আমাদের এই সেল বা কোষ। এই সেলকে বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বায়োলজির ভাষায় এই সেলকে বলা হয় কাইটো, CYTO। অর্থাৎ এই সেলকে অর্থাৎ কোষকে যেটা আমরা বাংলায় কোষ বলি, সেটাকে বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় কাইটো। এবং যে বিভাগে এই কোষ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোষ সম্পর্কিত স্টাডিকে বলা হয় কাইটোলজি। ক্লিয়ার? তাহলে কোষ সম্পর্কিত স্টাডিকে কি বলা হচ্ছে? কাইটোলজি। এবার চলে আসে এই কোষটা কে আবিষ্কার করেছিলেন? তোমরা সবাই জানো প্রথম কোষ আবিষ্কার করেছিলেন কে? রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। কিন্তু এই রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল নির্জীব কোষ, অর্থাৎ সেখানে কোনো প্রাণ ছিল না। ঠিক আছে, তাহলে প্রথম কোষ আবিষ্কার করছে রবার্ট হুক, কিন্তু তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল নির্জীব কোষ। কিন্তু প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন কে? অ্যান্টনি ভন লিয়েনহক, অর্থাৎ অ্যান্টনি ভন লিয়েনহক প্রথম হচ্ছে সজীব কোষ আবিষ্কার করেছিলেন। তা দুটো জিনিস তোমাদের ক্লিয়ার হলো। একটা জিনিস হচ্ছে কি, প্রথম কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, কিন্তু প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন অ্যান্টনি ভন লিয়েনহক। বোঝা গেল? এবার দেখো, তোমাদের যে এই কোষ যে তারা আবিষ্কার করেছিল, কোষ আবিষ্কার করেই কিন্তু তারা মারা গিয়েছিলেন। তারপর এই কোষ সম্পর্কে যে স্টাডিটা, সেটাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারেনি। এই যে কোষের যে তত্ত্ব, এই কোষের যে পরবর্তীকালে যে এর বিকাশ ঘটেছে, আমরা এত কিছু জানতে পেরেছি, এই কোষ তত্ত্বকেও একটা আবিষ্কার করেছিলেন। তোমাদের প্রশ্ন আসে, কোষ তত্ত্বকে আবিষ্কার করেছিলেন? কোষ তত্ত্ব আবিষ্কার করেছিলেন স্নেইডেল এবং সোয়ান হচ্ছে এই কোষ তত্ত্ব আবিষ্কার করেছিলেন। এই পর্যন্ত ক্লিয়ার? তো চলো এই সম্বন্ধে জিনিসটা আমি একবার দেখে নিই, তাহলে তোমাদের আরও ভালো করে মনে থাকবে। দেখো, তাহলে সেল জিনিসটাকে ইট ইজ এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, অর্থাৎ জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। কোষকে বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজে বায়োলজিক্যাল ভাষায় কি বলা হয়? কাইটো বলা হয়। এবং এই স্টাডি অফ সেল অর্থাৎ এই কোষ বিভাগের স্টাডিকে কি বলা হয়? কাইটোলজি বলা হয়। প্রথম কোষকে আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, তিনি নির্জীব কোষ আবিষ্কার করেছিলেন। তারপরে প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন অ্যান্টনি ভন লিয়েনহক। ঠিক আছে, এই দুটো জিনিস যেন গুলিয়ে ফেলো না। একটা হচ্ছে রবার্ট হুক, যে প্রথম আবিষ্কার করেছিলেন, আর অ্যান্টনি ভন লিয়েনহক, যিনি হচ্ছে প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন। এবং কোষ তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্নেইডেল এবং সোয়ান। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? চলো পরের জিনিসটা তোমাদের বলে দিই। এই কোষ সম্বন্ধে তো তোমরা জানলে, এবার তোমাদের এই কোষে থেকে কিছু জিনিস জানতে হবে। প্রথম হচ্ছে এই সবচেয়ে বড় কোষ কি, সবচেয়ে ছোট কোষ কোনটা, মানব শরীরে সবচেয়ে বড় কোষ কি, মানব শরীরে সবচেয়ে ছোট কোষ কি, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে। দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি। সবচেয়ে বড় কোষ আমাদের এই মহাবিশ্বের সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। এবং সবচেয়ে ছোট কোষ কি? মাইক্রোপ্লাজম হচ্ছে সবচেয়ে ছোট কোষ। এই দুটো জিনিস ক্লিয়ার? এবার চলে আসে আমাদের মানব শরীরে সবচেয়ে বড় কোষ কোনটা? মানব শরীরে সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, অর্থাৎ ওভেন। ঠিক আছে, ওভাম হচ্ছে সবচেয়ে আমাদের বড় কোষ, যেটা হচ্ছে কি, যেটা তোমাদের স্ত্রী দেহে অর্থাৎ ফিমেলে এটা দেখতে পাওয়া যায়। এবং মানব শরীরের সবচেয়ে ছোট কোষ কি? স্পার্ম বা শুক্রাণু, যেটা হচ্ছে পুরুষ দেহে এটা দেখতে পাওয়া যায়। সবচেয়ে বড় ছোট তো আমরা জানলাম, এবার সবচেয়ে লম্বাটাও কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, মানব শরীরে সবচেয়ে লম্বা কোষ হচ্ছে নিউরন। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? চলো এবার পরের জিনিসটা দেখে নিই। এবার তোমাদের যে জিনিসটা আলোচনা করব, দেখো
এবার তোমাদের যে জিনিসটা আলোচনা করব, দেখো প্রত্যেকটা জিনিস তো রিকভারি সিস্টেম একটা আছে। যেমন সাপোজ তোমরা একটা রাবারকে যখন ফোর্স অ্যাপ্লাই করবে, অর্থাৎ রাবারের উপর যখন বল প্রয়োগ করবে, রাবারটা একটু বেড়ে যায়। এবার যদি রাবারটাকে আবার ছেড়ে দাও, আগের জায়গায় তো ফিরে আসে। এবার আমাদের প্রাণীদেহে এই যে পুনরায় সেই জায়গাটা রিকভারি করার যে প্রক্রিয়াটাকে, সেটাকে আমরা সাধারণত কি বলি, সেটাকে আমরা সাধারণত কোষ বিভাজন বলে থাকি। এই কোষ বিভাজন সম্বন্ধে ডিটেলসে আমি আলোচনা করব, এখন শুধু শর্টকাটে একটু বলে দিয়ে চলে যাচ্ছে, যেগুলো তোমাদের এই চ্যাপ্টারতে প্রয়োজন। দেখো সবচেয়ে দ্রুত কোষ বিভাজিত হয় কোথায়? সবচেয়ে দ্রুত কোষ বিভাজিত হয় লিভারে। লিভারে হচ্ছে সবচেয়ে দ্রুত কোষ বিভাজিত হয়, অর্থাৎ লিভারে যদি প্রবলেম হয় সেটা খুব দ্রুত সেরে যায়, কারণ সেখানে খুব দ্রুত কোষ বিভাজিত হতে পারে। এবং সবচেয়ে কম কোষ বিভাজিত হয় কোথায়? এবং এটা কম বললে তো ভুল বলা হবে, প্রায় হয়ই না। এই নিউরনে হচ্ছে কোনো রকম কোষ বিভাজন হয় না, যেটা ব্রেনের নিউরনে হচ্ছে কোনো রকম কোষ বিভাজন হয় না। তাই এই নিউরনকে বলা হয় জন্মের পর থেকে কোন কোষ বিভাজিত হয় না, এই প্রশ্নটা কিন্তু তোমাদের বারবার আসে। জন্মের পর থেকে কোন কোষ বিভাজিত হয় না? নিউরন কিন্তু জন্মের পর থেকে বিভাজিত হয় না। এবার আমরা এই যে কোষের ভিতরে যে সমস্ত অঙ্গাণুগুলো থাকে সেগুলো আমরা ডিটেলসে জানবো, সেগুলির কাজ কি, সেগুলি কোথায় অবস্থান করে, সমস্ত ডিটেলস কিন্তু জানবো। তোমরা দেখো এই ছবিটার মাধ্যমে তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো এটা হচ্ছে একটি আদর্শ ইউক্যারিওটিক কোষ, এবং এই কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটু বলে দিই। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ হচ্ছে আদি কোষ এবং ইউক্যারিওটিক কোষ হচ্ছে মানে আদর্শ কোষ। এই ইউক্যারিওটিক কোষ নিয়ে আমরা এখানে আলোচনা করব। আগে দেখো এই ইউক্যারিওটিক কোষ অর্থাৎ একটা আদর্শ কোষের কোন কোন অংশগুলো থাকে, যেগুলো বলছি একটু বোঝবার চেষ্টা করো। দেখো প্রথম হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর, একটা কথা বলে দিই, এই কোষ প্রাচীর কিন্তু এটা কোনো প্রাণী দেহে দেখতে পাওয়া যায় না, এটা হচ্ছে উদ্ভিদ দেহে দেখতে পাওয়া যায়। এবং এই কোষ প্রাচীরটা কিন্তু সেলুলোজ দ্বারা গঠিত। ঠিক আছে, এই কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসে। কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, এবং এই সেলুলোজ কিন্তু কোনো আমাদের মানুষ অর্থাৎ প্রাণীদেহ কিন্তু এটাকে পাচন করতে পারে না। মানে হচ্ছে সেলুলোজ খেলে কিন্তু আমরা হজম করতে পারি না। এই সেলুলোজ দিয়ে কী তৈরি হয়, উদাহরণটা দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আমাদের যে লেখার পেপার, তারপরে জামা কাপড়, সব কিন্তু এই সেলুলোজ দ্বারা তৈরি হয়। কিন্তু এই খাবার মানে পেপার যদি আমরা খেয়ে ফেলি, সেটাকে আমরা হজম করতে পারি না। তাই এই সেলুলোজ কিন্তু আমরা খাবার পর সেখানে হজম করতে পারি না। এক নম্বর জিনিস গেল। দু নম্বর জিনিস হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা হচ্ছে আমাদের দেহের যে কোষ আছে, সেই কোষে কিন্তু কোষ পর্দা দেখা যায়। এই কোষ পর্দা কী দ্বারা গঠিত? কোষ পর্দা হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, কোষ পর্দা কী দ্বারা গঠিত? কোষ পর্দা হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। এবং এই প্রোটিনকে বলা হয় বিল্ডিং বডি মেটেরিয়াল। এই প্রোটিনকে কি বলা হচ্ছে? বিল্ডিং বডি মেটেরিয়াল বলা হচ্ছে এই কোষ পর্দাকে। এছাড়া আমরা আর কি নিয়ে আলোচনা করব? দেখো নিউক্লিয়াস নিয়ে টোটাল একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমরা মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ, ভ্যাকুওল, এই সমস্ত জিনিস নিয়ে আমরা পরপর এখানে আলোচনা করবো, এবং এদের প্রত্যেকটা কি কাজ সেটা তোমাদের আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দেবো, এবং এমনভাবে বলে দেবো যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, চলো আমরা প্রথমে এই যে জিনিসটা তোমাদের বলে দিলাম। দেখো কোষ পর্দা কি? প্রোটিন দিয়ে তৈরি হয়। বিল্ডিং বডি মেটেরিয়াল কাকে বলা হয়? প্রোটিনকে বলা হয়। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়। এটা নর্মাল তোমাদের আমি আগেই বলে দিয়েছি। চলো এবার আমরা চলে যাই মাইটোকন্ড্রিয়া কি। মাইটোকন্ড্রিয়া থেকে কী কী জিনিস আমাদের জেনে রাখা প্রয়োজন সেটা আমাকে ভালো করে আগে বুঝে নাও। দেখো এই মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন অল্টোম্যান আবিষ্কার করেছিলেন। এবার চলে আসি মাইটোকন্ড্রিয়ার কাজ কি। দেখো আমরা যখন অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন গ্রহণের পর সে অক্সিজেনটা পরিবহন করে কে? এই অক্সিজেন যখন গ্রহণ করছে, অক্সিজেনে পরিবহন করছে কি? অক্সিজেন পরিবহন করছে ব্লাড, অর্থাৎ রক্ত দ্বারা অক্সিজেন পরিবাহিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায়। অ্যাকচুয়ালি রক্ত এটাকে পরিবহন করে না। রক্তের মধ্যে যে অবস্থিত অনুচক শ্বেত রক্তকণিকা, রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন অবস্থান করে, সেই হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে। এবার অক্সিজেনটা পরিবহন হয়ে যায় কোথায়? অক্সিজেনটা পরিবহন হয়ে যায় হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসে। অক্সিজেনটা কোথায় আসে? মাইটোকন্ড্রিয়াতে আসে। প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়া বর্তমান। তাই অক্সিজেন যখন এই মাইটোকন্ড্রিয়ায় আসে, মাইটোকন্ড্রিয়াতে একটা চক্র সম্পন্ন হয়, তোমরা জানো সেটা কেবস চক্র। কেবস চক্রের জন্য সবচেয়ে কাঁচামালটা কি, যেটা প্রয়োজন, যেটা ছাড়া কেবস চক্র কমপ্লিট হয় না, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া কেবস চক্র সম্পন্ন হয় না। এই অক্সিজেনটা, এই কেবস চক্রের সময় অক্সিজেনটাকে যোগান দিচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসে। প্রথম হচ্ছে এই কেবস চক্র কোথায় সংগঠিত হয়? সেটা মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয়। কেবস চক্র যে সম্পন্ন হয়, এই যে সম্পন্ন হওয়ার জন্য অক্সিজেন প্রয়োজন, অক্সিজেনটা কে যোগান দেয়? সেটা মাইটোকন্ড্রিয়া যোগান দেয়। এবার দেখো এই যে কেবস চক্র যে হচ্ছে, এই কেবস চক্রের ফলে কি উৎপন্ন হয়? কেবস চক্রের ফলে আমাদের উৎপন্ন হয় এটিপি।
এটিপি উৎপন্ন হয়। এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি উৎপন্ন হচ্ছে। এই এটিপি যখন 38 অণু এটিপি উৎপন্ন করে, কেবস চক্রের মাধ্যমে যখন 38 অণু এটিপি উৎপন্ন হয়, তখন কিন্তু এই 38 অণু এটিপি থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হয়। তোমাদের এই প্রশ্নটা কিন্তু বারংবার আসে, কত অণু এটিপি থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়? 38 অণু এটিপি থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। এই টোটাল যে কাজটা, এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে। ওই জন্যে এই গ্লুকোজ থেকে আমরা কি পাই? শক্তি পাই। ওই জন্য এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। জিনিসটা ক্লিয়ার হলো? আমরা যে অক্সিজেনটা গ্রহণ করছি সেটা আমাদের রক্তের হিমোগ্লোবিনের মাধ্যমে কোথায় আসছে? মাইটোকন্ড্রিয়া আসছে। মাইটোকন্ড্রিয়া থেকে মাইটোকন্ড্রিয়া যে কেবস চক্র হচ্ছে, সেই কেবস চক্রের জন্য অক্সিজেনটা যোগান দিচ্ছে কে? মাইটোকন্ড্রিয়া। কেবস চক্রের ফলে কি উৎপন্ন হচ্ছে? এটিপি উৎপন্ন হচ্ছে। এটিপি থেকে কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এই টোটাল প্রসেসটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াতে। এবং এই যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, গ্লুকোজের জন্য আমরা কি পাই? শক্তি পাই। তাহলে টোটাল যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, শক্তিটা এই মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হচ্ছে বলে এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। জিনিসটা ক্লিয়ার হলো? এবার চলে যাই গলগি বডি। গলগি বডি জিনিসটা কি? গলগি বডি জিনিসটা আগে জেনে নাও, গলগি বডি আবিষ্কার করেছিলেন কে? গলগি বডি আবিষ্কার করেছিলেন ক্যালিনো গলগি। ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি হচ্ছে গলগি বডি আবিষ্কার করেছিলেন। এবং গলগি বডির কাজ কি? মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়ে গেল। এবার যদি মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপন্ন হয়, সেটা যদি মাইটোকন্ড্রিয়াতেই থেকে যায়, তাহলে কি আমাদের কাজ হবে? কাজ হবে না। তাহলে এই মাইটোকন্ড্রিয়া থেকে শক্তিটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে কাজ করে এই গলগি বডি। তাহলে গলগি বডির মেন কাজ কি? শক্তিটাকে সরবরাহ করা। অক্সিজেন সরবরাহ করার জন্য কি কাজ করছে? হিমোগ্লোবিন। কিন্তু শক্তি সরবরাহের জন্য কাজ করছে আমাদের এই গলগি বডি। জিনিসটা ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম? এরপরে দেখো তোমাদের কি আসছে? ভ্যাকুওল। ভ্যাকুওল জিনিসটা কি? ভ্যাকুওল হচ্ছে আমাদের শরীরে কত পার্সেন্ট জল থাকে? আমাদের শরীরে 65% জল থাকে। মানব শরীরে 65% জল থাকে। এই জলের যদি কম হয়, তাহলে কি আমাদের বিভিন্ন শারীরিক প্রবলেম হয়। ঠিক আছে? এই যে জলটা 65% সঞ্চিত আছে আমাদের দেহে, সেটা কি লিকুইড আকারে জল আকারে সঞ্চিত থাকে? না, সেটা সঞ্চিত থাকে এই বিভিন্ন অণুর গ্লুকোজ আকারে সঞ্চিত থাকে, এটিপি আকারে সঞ্চিত থাকতে পারে। এই যে সঞ্চিত থাকছে, সঞ্চিত কোথায় থাকে? এই জলটা সঞ্চিত থাকে হচ্ছে ভ্যাকুওলে। ভ্যাকুওলের মেন কাজ হচ্ছে জলটাকে সঞ্চয় করে রাখা। ক্লিয়ার? চলো পরের জিনিসটা দেখে নি কি আছে। পরে আছে আমাদের হচ্ছে সেন্ট্রোজোম। দেখো এই সেন্ট্রোজোম নিয়ে একটা বিশদে আলোচনা তোমাদের হবে যখন কোষ বিভাজন আলোচনা করব, কিন্তু এখানে আমি মোটামুটি একটা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো সেন্ট্রোজোম কি করে? সেন্ট্রোজোমের মেন কাজ হচ্ছে কোষ বিভাজন সম্পন্ন হয়েছে এই সেন্ট্রোজোমের মধ্যে। সমস্ত কোষ বিভাজনটা সম্পন্ন কোথায় হচ্ছে? এই সেন্ট্রোজোমে। সেন্ট্রোজোমের প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজন করা। এবার তোমাদের আমি একটা কথা এখানে তোমাদের বলি। দেখো কোষ বিভাজন যখন হচ্ছে, সবচেয়ে দ্রুত কোষ কোথায় বিভাজিত হচ্ছে? আমাদের মানব শরীরে সবচেয়ে দ্রুত কোষ বিভাজিত হয় লিভারে, তোমাদের বললাম। সবচেয়ে কম কোষ বিভাজিত হয় কোথায়? ব্রেনে, অর্থাৎ নিউরনে। এবার দেখো যেখানে কোষ বিভাজন দ্রুত হয় সেখানে কিন্তু প্রবলেম আছে। কোষ বিভাজন যদি নির্দিষ্ট হারের বেশি পরিমাণে কোষ বিভাজন হয়, সেখানে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। এবং সবচেয়ে বড় রোগ হচ্ছে আমাদের ক্যান্সার। ক্যান্সার রোগ হয় কিন্তু সবচেয়ে বেশি কোষ বিভাজনের ফলে। এবং এই কোষ বিভাজনের জন্য সাহায্য করছে কে? সেন্ট্রোজোম। এবার দেখবে তোমাদের একটা বাস্তবে দেখবে যে লিভারে ক্যান্সার বেশি হয়। লিভারে কিন্তু ক্যান্সার বেশি হয়, কারণ কি? আমি তোমাদের প্রথমে বললাম কি, লিভারে কোষ বিভাজনের হারটা সবচেয়ে বেশি। যেখানে কোষ বিভাজনের হারটা বেশি, আমি কি বললাম, মাত্রাতিরিক্তভাবে যদি কোষ বিভাজিত হয় সেখানে রোগ হবে। সেটা হচ্ছে মেন রোগ হয়, ক্যান্সারে দাঁড়িয়ে যায়। এবং এই লিভারে ক্যান্সারটা বেশি হয়। এবার তুমি বলে ব্রেনে তো ক্যান্সার হয়, তাহলে ব্রেনেও তো ক্যান্সার হয়। ব্রেনে তো কোষ বিভাজন হচ্ছে না, কারণ কি বললাম, ব্রেনে কোষ বিভাজন হয় না, নিউরন বিভাজিত হয় না। এবার তোমাদের এখানে একটা আমি জিনিস দেখিয়ে দিই। দেখো ব্রেনের মধ্যে যে নিউরন থাকে, সেটা দুটো ভাগে থাকে। ব্রেনের দু ধরনের কোষ সাধারণত দেখতে পায়, একটা হচ্ছে নিউরন, আর একটা হচ্ছে গিলিয়ন। ঠিক আছে? নিউরন এবং গিলিয়ন থাকে। এই নিউরনে কিন্তু সেন্ট্রোজোম থাকে না। নিউরনে সেন্ট্রোজোম না থাকার জন্য কিন্তু নিউরন বিভাজিত হয় না। এবং ব্রেনের মধ্যে টোটাল 90% থাকে নিউরন এবং 10% থাকে গিলিয়ন। বোঝা গেল? এই গিলিয়নের মধ্যে কিন্তু সেন্ট্রোজোম থাকে। বোঝা গেল? দেখো 90% থাকে নিউরন, সেখানে তোমার সেন্ট্রোজোম থাকে না, কোষ বিভাজন হয় না, এই হলো না। কিন্তু 10% তো গিলিয়ন আছে, এই 10% গিলিয়নে সেন্ট্রোজোম আছে। সেক্ষেত্রে সেন্ট্রোজোম বিভাজিত হয়ে কি অল্প পরিমাণে ক্যান্সার হয়। তোমরা দেখবে যে ব্রেনে ক্যান্সার থেকে ব্রেন টিউমারের কথাটা আমরা বেশি শুনতে পাই।
কেন? এই অল্প পরিমাণে কোষ বিভাজিত হচ্ছে, যেখানে গিলিয়নটা বিভাজিত হয়ে তোমাদের টিউমারের সৃষ্টি করছে, এবং টিউমারটাই পরবর্তীকালে ক্যান্সারের রূপ নেয়। বোঝা গেল? আজকে তোমাদের এই পর্যন্তই। কালকে এর পরবর্তী ক্লাসটা তোমাদের নেবো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, এবং তোমাদের ক্লাসটা কেমন লাগলো যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি পরবর্তী ক্লাসের সময় সেই জায়গাটা আমি আবার বলে দেবো। ঠিক আছে? আর যদি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, আর অবশ্যই একটি লাইক করে দাও। ধন্যবাদ।